নমস্কার, আমি ডক্টর কল্লোল পাল। আমি একজন শিশু ও অ্যালার্জি বিশেষজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় ত্বকের অ্যালার্জি বা স্কিন অ্যালার্জি। আজকে যে আমরা এই যে ত্বকের অ্যালার্জি নিয়ে কথা বলতে শুরু করেছি, প্রথমেই আমাদের জানতে হবে যে ত্বকের অ্যালার্জিতে কিন্তু সাধারণত চুলকানো একটা বা ইচিং হতে পারে, কিন্তু চুলকালেই যে সেটা ত্বকের অ্যালার্জি সেরকম কিন্তু নয়। ত্বকের অ্যালার্জিগুলির মধ্যে যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তার প্রথমটি হলো আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া সাধারণত দু ধরনের হয়। এটি যদি 1.5 মাস বা 6 সপ্তাহের নিচে থাকে তাকে বলা হয় অ্যাকিউট আর্টিকেরিয়া, এবং যদি এটা 6 মাসের বেশি হয় তখন এটাকে বলা হয় ক্রনিক আর্টিকেরিয়া। এই যে অ্যাকিউট আর্টিকেরিয়া বলা হলো, এটি সাধারণত দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। আর ক্রনিক আর্টিকেরিয়া এটি সাধারণত বড়দের মধ্যে হয় এবং মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, যদিও কখনো কখনো বাচ্চাদের মধ্যেও ক্রনিক আর্টিকেরিয়া দেখা যেতে পারে। অ্যাকিউট আর্টিকেরিয়াতে প্রথমে আসছি। এটি হলো ছোট ছোট উঁচু, একটু লাল হতে পারে এবং সেটা বেশ চুলকায়। সেটা সাধারণত কোন জিনিসে হচ্ছে, মানে ট্রিগার কোনগুলো সেগুলোতে আমরা বলছি। প্রথমে হয় ধরুন আমাদের খাবারের কথা ভাবতে হবে। অনেক সময় দেখা যায় কোনো খাবার খেলে যে এই টাইপের একটা ইচিং কিংবা একটা র্যাশ মতো ওঠে, খাবার কিছুক্ষণ বাদেই সাধারণত উঠে থাকে। যে খাবারগুলি সাধারণত এগুলো করে থাকে তার মধ্যে হলো ডিম হতে পারে, দুধ হতে পারে, কিংবা কাঁকড়া, চিংড়ি এই টাইপের কোনো খাবার। এছাড়া হতে পারে কি অনেক কিছু গাছপালার সংস্পর্শে আসলে কিংবা গাছের কোনো ফুল এইগুলোতে আসে। আর কিসে আসে যে কোনো পশু পাখি, অনেকেরই দেখা যায় বাড়িতে কিছু পোষা পাখি থাকতে পারে, কারো বাড়ি কুকুর বিড়াল এগুলো থাকে, এগুলোর যে রোম কিংবা তাদের অ্যালার্জেনের সংস্পর্শে আসলেও এরকম আর্টিকেরিয়া উঠতে পারে। এছাড়া আছে কিছু কেমিক্যালে হতে পারে। তারপরে রাবার বলতে অনেক সময় গ্লাভসের মধ্যে যে গুঁড়ো কিংবা ল্যাটেক্স থাকে সেটাও এই অ্যাকিউট আর্টিকেরিয়ার কারণ হতে পারে। কিছু ওষুধ খেলেও অনেক সময় দেখা যায় যে গায়ে চুলকানো, লাল লাল ফোলা ফোলা উঠছে, সেগুলোও কিন্তু এই ধরনের আর্টিকেরিয়ার মধ্যে পড়ে। কোনো পোকার যদি কামড়ায় কিংবা পোকা যদি গায়ের উপর দিয়ে হয়তো চলে গেল, অনেক সময় দেখা যায় তার জন্য কিছু আর্টিকেরিয়া কিংবা এরকম র্যাশ ওঠে। এছাড়াও দেখা যায় যদি কোনো ইনফেকশন, মানে ধরুন ভাইরাল কিংবা ব্যাকটেরিয়াল ছোটোখাটো সর্দি কাশি টাশি হয়েছে, তারপরেও কিন্তু এইরকম আর্টিকেরিয়া উঠতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে এই যে আমি এতক্ষণ বললাম যে কারণগুলো, তাছাড়াও কয়েকটি কারণ আছে, যেমন পরিবেশের কিছু কারণ। অনেক সময় দেখা যাচ্ছে যে খুব ঠান্ডা পড়লো কিংবা ঠান্ডা জলে স্নান করার সময় ঠান্ডা হাওয়া দিল, অনেক সময় গরম জলের সংস্পর্শে আসতে হতে পারে, অনেক সময় সূর্যের আলোতে একটু গরমে কিংবা ঘেমে গেলে সেই নিজের ঘামের সংস্পর্শে আসলেই এই রকম চুলকায়, সেটাকেও আমরা বলতে পারি কিন্তু এই ধরনেরই একটি আর্টিকেরিয়া। এবার আমরা আসছি ক্রনিক আর্টিকেরিয়া, মানে যেটি 6 সপ্তাহ কিংবা 1.5 মাসের বেশি সময় ধরে রয়ে আছে কিংবা মাঝে মাঝে হচ্ছে এবং সেটা থেকে যাচ্ছে। এইগুলি সাধারণত দেখা যায় যে কখনো কখনো যে থাইরয়েডের কোনো অসুখ হলে কিংবা লিভারের কোনো অসুখ হলে, এবং অনেক সময় আরও দেখা যায় যদি কোনো মানুষ খুব স্ট্রেস কিংবা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, তাদেরও কিন্তু এই ক্রনিক আর্টিকেরিয়া হতে পারে। তো আমরা এতক্ষণ যে আর্টিকেরিয়া সম্পর্কে কথা বললাম তার চিকিৎসা আমাদের জানতে হবে। প্রথমত যে এর চিকিৎসা অ্যাভয়েডেন্স, মানে যে জিনিসগুলোতে আমার এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং তার থেকে যতটা পারা যায় দূরে থাকা। যেমন ধরুন যে যদি সূর্যের আলোতে কারো প্রবলেম হচ্ছে তাহলে ছাতা ব্যবহার করা কিংবা সানস্ক্রিন লোশন ইউজ করা। কারো যদি ঠান্ডা জলে হচ্ছে কিংবা ঠান্ডা হাওয়াতে হচ্ছে তাহলে আমার সেগুলো থেকে নিজেকে একটুখানি প্রতিরোধ যাতে হয় সেরকম একটা পোশাক পরা কিংবা ঠান্ডা হাওয়া যাতে না লাগে সেরকম ব্যবস্থা নেওয়া। কিংবা ধরুন যদি স্ট্রেস এগুলো থাকে সেগুলো থেকে নিজেকে আমি যত দূরে রাখতে পারবো তখনও কিন্তু এগুলো থেকে আমরা নিজেদের দূরে রাখতে পারি। আর কি আছে যে ওষুধ, খাবার, ইনফেকশন যেগুলো বলা হলো সেগুলোকে আমরা চেষ্টা করব তাকে দেখতে যে কোনটা আমার প্রবলেম হচ্ছে, এবং সেগুলো থেকে আমরা যদি নিজেকে দূরে রাখতে পারি তাহলেও কিন্তু এইরকম র্যাশ এবং চুলকানো থেকে নিজেদের আটকাতে পারবো। চিকিৎসার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা হলো অ্যান্টিহিস্টামিন বলা হয় বা অ্যালার্জির ওষুধ। এই ওষুধগুলো আমরা বিভিন্ন মাত্রায় খেতে পারি, সেটা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করার পরেই তিনি বলে দেবেন আপনার ঠিক কতটা কোন ওষুধটা দরকার। এটা দীর্ঘদিন ধরে খাওয়া যায়, যে তার জন্য খুব প্রবলেম হয় তা কিন্তু সেরকম নয়, কিন্তু সঠিকভাবে দিতে পারলে আপনার যে নর্মাল যে লাইফস্টাইল, মানে ধরুন মানে চুলকানোর জন্য যদি ঘুম না হওয়ার সেটা আপনি তার থেকে ভালো থাকবেন, কিংবা সবসময় যে একটা ইরিটেশন হচ্ছে যে আমার এখানে অসুবিধা ওখানে প্রবলেম হচ্ছে, সেগুলো থেকেও কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আর কি করতে হবে যে একটু ঢিলেঢালা কাপড় পরতে হবে,
হবে যাতে ঘামটা না বসে যায়, এবং যে নখটাকে আমরা একটুখানি ভালো করে ফাইল করে কিংবা ছোট করে কেটে রাখবো, যাতে ঘন ঘন চুলকালে সেই নখের আঁচড় থেকে সেখানে আমাদের কোনো ঘা না হয় বা সেকেন্ডারি ইনফেকশন না হয়। এবার আমরা আরেকটি ত্বকের অ্যালার্জি নিয়ে আসছি, যাকে বলা হয় অ্যাঞ্জিওইডিমা। অ্যাঞ্জিওইডিমা কি অনেক সময় দেখা যায় কোনো খাবার খেলে কিংবা কোনো কিছুর সংস্পর্শে এলে, অনেক সময় কোনো ওষুধের জন্য কিংবা কোনো ইঞ্জেকশনের পরে দেখা যায় ঠোঁটটা ফুলে গেল, জিভটা ফুলে গেল, চোখটা ফুলে গেল। এবং তার মধ্যে যে সবসময় যে একটা চুলকানো বা ইচিং হবে তা কিন্তু নয়, অনেক সময় সেটা মনে হতে পারে তার মধ্যে একটা ব্যথা অনুভব হচ্ছে কিংবা ভেতর থেকে একটা প্রেশার মতো লাগছে, এটাকেই বলা হয় অ্যাঞ্জিওইডিমা। অ্যাঞ্জিওইডিমা হলে আমাদের কিন্তু একটু চিন্তা করতে হবে, কারণ এটি একটি লাইফ থ্রেটনিংও, মানে এটি একটু জীবন সংশয়ের ব্যাপার হতে পারে। কারণ কি, যখন আমাদের এই রকম ফোলাটা জিভে যদি হয়, ধরুন সেখানে আমাদের নিঃশ্বাস নিতে কিংবা খাবার গিলতে প্রবলেম হবে। আরও ভেতর দিকে মানে গলার ভেতরের যেখানে আমাদের যে শ্বাসনালী, সেখানেও যদি এইরকম ফোলে তাহলে কিন্তু আমাদের শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। সুতরাং এই অ্যাঞ্জিওইডিমার ক্ষেত্রে আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে। যদি কখনো কারো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তো মানে খুব শীঘ্রই যে ধারে কাছে যে ডাক্তারবাবু আছেন তার সঙ্গে আপনি কথা বলুন, এবং প্রয়োজনে আপনি আপনার অ্যালার্জির যে ডাক্তারবাবু তার সঙ্গেও কথা বলুন। আরেকটি অ্যালার্জির কন্ডিশন আছে স্কিনের, যেটি না বললে একদমই অসম্পূর্ণ থেকে যাবে, যেটাকে বলা হয় এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস। অ্যাটোপিক ডার্মাটাইটিস অ্যাকচুয়ালি দেখা যায় অনেক সময় আমাদের স্কিনের বিভিন্ন জায়গায় যে একটা ড্রাই মানে শুকনো একটা ভাব থাকছে, সেখানে বেশ অসম্ভব চুলকানো থাকতে পারে, সেটা অনেকটা ক্র্যাক মানে ধরুন ছোটো ছোটো ফাটা ফাটা মতো তার মধ্যে দেখতে হতে পারে। সেটা দীর্ঘদিন ধরে থাকে অ্যাকচুয়ালি, কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে, কখনো অত অসুবিধা করছে না, কখনো খুব অসুবিধা করছে। সুতরাং এটা দীর্ঘদিন ধরে থাকতে পারে। অ্যাটোপিক ডার্মাটাইটিস বিভিন্ন বয়সে দেখা যায়। খুব ছোট বাচ্চাদের মানে জন্মের কিছুদিন পর থেকেও যেমন হতে পারে, সেরকম বড় বয়স্কদেরও হতে পারে। তবে সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি বেশি হয়, এবং এটি সাধারণত আমরা বিভিন্ন শরীরের জায়গায় দেখতে পারি। তার মধ্যে একটি যেমন হলো ঘাড়ের পিছনে, আবার যে আমাদের এলবো আছে, এলবোর সাইডে মানে কনুইয়ের পেছনে কিংবা কনুইয়ের সামনে, কারো মুখের এইসব জায়গায় হতে পারে। এই যে অ্যাটোপিক ডার্মাটাইটিস কাদের সাধারণত বেশি হয়, সেক্ষেত্রে আমাদের বলতে হয় কারো কোনো অ্যালার্জির প্রবলেম আছে কিনা। যেমন ধরুন নাকের অ্যালার্জি, যাদের ঘন ঘন নাকের হাঁচি, নাক ব্লক কিংবা নাক চুলকায়, অ্যালার্জিক রাইনাইটিস যেটাকে বলা হয়, তাদের বেশি হতে পারে। কিংবা যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদেরও দেখা যায় এটা হচ্ছে। অনেকের ক্ষেত্রে যাদের ফুডের মানে খাবারের কোনো অ্যালার্জির প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে এই ধরনের ত্বকের অ্যালার্জি। এখন আমরা কি করে এই যে অ্যাটোপিক ডার্মাটাইটিস থেকে আমরা নিজেকে আটকাতে পারবো কিংবা তার চিকিৎসা কী? এর আটকানো কিন্তু মানে যে অ্যাটোপিক ডার্মাটাইটিস যদি আমরা তাকে না হতে দিই কিংবা তার যে ঘরোয়া যে চিকিৎসা আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে জায়গাটিতে ওটা হচ্ছে সেটা যেন খুব বেশি ড্রাই না থাকে। অনেকেই দেখা যায় ঘন ঘন সাবান মাখছেন, সাবান মাখা এবং যে সাবানগুলো একটুখানি ক্ষারভাব বেশি সেগুলো যদি ইউজ করা হয় দেখা যায় সেই জায়গাটা খুব ড্রাই হয়ে যাচ্ছে। ড্রাই হলে কিন্তু এই জায়গাটায় প্রবলেম হবে। আমাদের দেখতে হবে প্রয়োজনের অতিরিক্ত সাবান কিংবা এই টাইপের ডিটারজেন্ট যেন ইউজ না করা হয়, এবং সেটা যদি একটু মাইল্ড ভ্যারাইটি মানে যেখানে ক্ষারভাবটা কম হয় সেটা ব্যবহার করতে পারলে কিন্তু ভালো হয়। এছাড়া কি আছে, এছাড়া আছে কিছু ময়েশ্চারাইজার লাগালে কি হবে, স্নানের কিছুক্ষণ বাদেই লাগাতে হয়, এবং এটা লাগিয়ে রাখলে যেটা হবে যে সেই জায়গাটি আমার তাড়াতাড়ি ড্রাই হবে না। যদি আমার জায়গাটা ড্রাই না হয় তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা থেকে আমরা নিজেদের আটকে রাখতে পারবো। এছাড়া কি হতে পারে, কখনো কখনো দেখা যাচ্ছে যে অনেক সময় যে খুব চুলকাচ্ছে, যার জন্য আমরা ঘুমের ব্যাঘাত ঘটছে, আমরা কোনো কাজ করতে পারছি না, সেখানে কেটে যাচ্ছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে। তো যে অ্যালার্জির জন্য যে ওষুধগুলো মানে অ্যান্টিহিস্টামিন জাতীয় যে ওষুধগুলো সেগুলো ব্যবহার করা যেতে পারে। সেগুলো ক্ষেত্রে খেলে যদি আমাদের চুলকানোটা কম হয় তাহলে কিন্তু আমাদের ওই জায়গায় যে ঘন ঘন যে প্রবলেমটা হচ্ছিল সেটা কিন্তু হবে না। এছাড়া করতে হবে কি, ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। কখনো আরও এক্সট্রা কিছু ওষুধ আর একটু হায়ার কিছু ওষুধ সেগুলো ইউজ করতে হতে পারে, যেমন স্টেরয়েড জাতীয়, সেক্ষেত্রে নিজেরা না ইউজ করাটাই ভালো। ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা অবশ্যই দরকার। অ্যাটোপিক ডার্মাটাইটিসের জন্য যদি কোনো জায়গায় চুলকে হঠাৎ করে ঘা হচ্ছে কিংবা ব্লিড করছে, সেগুলোর জন্য আমাদের কিছু অ্যান্টিবায়োটিক মলম কিংবা কখনো কখনো মুখের অ্যান্টিবায়োটিকও মানে ওরাল অ্যান্টিবায়োটিকও খেতে হতে পারে। এবার আমরা আরেকটি স্কিনের যে অ্যালার্জি বা ত্বকের অ্যালার্জি আছে যাকে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলা হয় সেটিতে আসছি। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস অনেক সময় যে অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে তার মতোই দেখতে হতে পারে,
কিন্তু সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সেটা কিন্তু যে আমি তার কারণ খুঁজে পাচ্ছি না সেরকম নয়। অনেক সময় দেখা যায় ধরুন বাড়িতে যারা কাপড় কাচ্ছেন কোনো ডিটারজেন্ট দিয়ে কিংবা কোনো সাবান দিয়ে যে জায়গায় সেই সাবানটা কিংবা ডিটারজেন্টটার সংস্পর্শে আসছে সেখানে কিন্তু একটা করে শুকনো মোটা মতো স্কিনের চেঞ্জ হচ্ছে এবং সেটা খুব চুলকায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা কিন্তু কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। ডিটারজেন্ট ছাড়াও আরও কিছু কিছু জিনিসে হতে পারে, যেমন ধরুন কিছু পারফিউম, ডিওডোরেন্ট, তারপরে পাউডার, কিছু কসমেটিক্স এগুলোতে। এছাড়াও হতে পারে অনেক সময় কিছু ঘর পরিষ্কার করার যে ক্লিনজারগুলো আছে, অ্যান্টিসেপটিক যে সলিউশনগুলো আছে সেগুলো লাগলেও কিন্তু যেখানে যেখানে লাগে সেখানে দেখা যায় একটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হচ্ছে। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বুঝতে গেলে আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে কোন কোন কেমিক্যাল কিংবা কোন কোন জিনিসের সংস্পর্শে আসলে আমাদের স্কিনের এইরকম চেঞ্জগুলো হচ্ছে, সেগুলো আমরা নিজেরা নোট করে রাখব এবং ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করলে তিনি আরও ভালোভাবে বুঝিয়ে দেবেন কিংবা বুঝতে পারবেন যে কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি এইগুলো করতে দায়ী। আমরা যদি সেই জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারি তাহলে দেখা যাবে স্কিনের এই টাইপের প্রবলেমগুলো হচ্ছে না। এছাড়াও যে এর যে চিকিৎসা বিভিন্ন রকম ধরুন অয়েনমেন্ট হোক কিংবা মুখের ওষুধ যেগুলো আছে সেটা ডাক্তারবাবু আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং অন্যের সুবিধার জন্য তাকেও এটা শেয়ার করতে পারেন। আপনার নিজের কোনো যদি প্রশ্ন থাকে তবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ডিরেক্টলি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।